কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, বরং পরিস্থিতি, সমাজ আর আপনজনের ভয়। আজকের গল্পে আমরা এমনই এক অসম্ভব সুন্দর প্রেমের কাহিনী দেখতে চলেছি, যেখানে একদিকে সাধারণ অটো চালক রাজু আর অন্যদিকে স্বপ্নবাজ মেয়ে মায়া। প্রথম দেখাতেই শুরু হয় ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার পথে দাঁড়িয়ে যায় ধর্মের পার্থক্য, সামাজিক অবস্থান আর মায়ার কঠোর বাবার আপত্তি। কিন্তু গল্প যত এগোতে থাকে ততই সামনে আসে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। মায়ের বাবা কি সত্যি এই প্রেমের খলনায়ক, নাকি মেয়ের ভালো ভবিষ্যতের জন্য তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন? আর রাজু কি নিজের ভালোবাসার জন্য লড়বে, নাকি মায়ের বাবার সম্মান রক্ষায় নিজের ভালোবাসাকেই বিসর্জন দিবে? শেষ পর্যন্ত রাজু মায়ার এই অসম্ভব প্রেম কোন পরিণতি পায় সেটা জানতে আমাদের দেখতে হবে আজকের পুরো গল্প। গাইস, সঙ্গে আছি আমি আরাফাত। তাহলে কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখা যায় শ্যাম বাবু ও তার একমাত্র আদরে কন্যা মায়াকে। মায়ার ছোটবেলায় শ্যাম বাবু তাকে একটা ঘড়ি কিনে দিতে দোকানে নিয়ে যায়, কিন্তু দোকানের কোনো ঘড়ি ছোট্ট মায়ার মনে ধরে না। শেষমেশ সে আবদার করে বসে বাবার হাতের ঘড়িটার জন্যই। মেয়ের হাসি মুখের চেয়ে বড় কিছু ছিল না শ্যামবাবুর কাছে, তাই তিনি বিন্দু মাত্র না ভেবে নিজের হাতের ঘড়িটি খুলে মেয়ের হাতে পরিয়ে দেন। মায়ার সন্তুষ্টি যার কাছে সবকিছুর ঊর্ধ্বে, সেই মায়াই বড় হয়ে ভালোবাসার মানুষের সাথে বাবার ইচ্ছার টানাপোড়েনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এর পরের দৃশ্যেই ক্যামেরা আমাদেরকে নিয়ে যায় গোদাচারী এলাকার এক প্রাণবন্ত গ্রামীণ উৎসবে। সেই উৎসবের মূল আকর্ষণ ছিল একটা উন্মুক্ত অটো রেস প্রতিযোগিতায় অংশ নেয় দুই বন্ধু, রাজু ও রবার্ট। পার্শ্ববর্তী গ্রামের এই দুই বন্ধু ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ হলেও রেসের ময়দানে আজ একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। তবে টান উত্তেজনার সেই ট্র্যাকে শেষমেশ দুজনের কেউই বিজয় হতে পারে না। রেসে না জিতলেও রাজুর অপর চঞ্চল বন্ধু রেহমান একটা কাণ্ড ঘটিয়ে বসে। বিজয়ের জন্য রাখা কোল্ড ড্রিঙ্কসের বোতল গোপনে চুরি করে এনে সব বন্ধুদের সাথে মিলে মেতে ওঠে উদ্দাম আনন্দে। রাজুর সংসার বেশ সাজানো গোছানো, বাবা মা আর এক বোন শিখাকে নিয়ে তাদের ছোট্ট পরিবার। বোন শিখার সাথে রাজুর খুঁটিনাটি বিষয় নিয়ে লেগেই থাকে, নিত্যদিনের মিষ্টি খুনসুটি আর কি। পরের দিন সকালে রাজু অটো নিয়ে বের হলে লতা বা লক্ষ্মী নামের এক চ্যাটার বক্স মেয়ে তার অটোতে এসে ওঠে। লক্ষ্মী রাজুকে দেখা মাত্রই বিরোধহীনভাবে বকবক করা শুরু করে। তার হাবভাব দেখেই পরিষ্কার বোঝা যায় যে সে রাজুকে মনে মনে বেশ পছন্দ করে, কিন্তু রাজুর কাছে লক্ষ্মীর এই অতি উৎসাহ একদমই পোষায় না। শুধু রাজুই নয়, রেহমানও লক্ষ্মীর এই অহেতুক আড্ডা সহ্য করতে পারে না। অন্য যে কোনো সুন্দর মেয়ে দেখলে রেহমানের চোখ ছানা বড়া হয়ে গেলেও লক্ষ্মীকে দেখলে সে উল্টো দুই হাত দূরে ভেঙে যায়। হঠাৎ মাঝপথে রাজুর অটো এক বিশালাকার ট্রাফিক জ্যামে আটকে পড়ে। রাস্তার ব্লকের কারণে দুই পক্ষের ঝগড়া। এক চাচার আদরের মুরগিকে রাস্তায় গাড়ির ধাক্কা মারা হয়েছে, আর তাই চাচা মাঝ রাস্তাতেই বিচার চেয়ে সালিশ ডেকে বসেছেন। রাজু ও রেহমানও অটোর মধ্যে থেকে নেমে চাচার পক্ষ নিয়ে জ্যামের মাত্রা আরো বাড়িয়ে দেয়। দীর্ঘক্ষণ রোদে আটকে থেকে মারাত্মক বিরক্ত হয় মায়া, যার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছিল। রাগের মাথায় অটো থেকে নেমে সে সোজা রাজুর কাছে গিয়ে কষে একটা চর বসিয়ে দেয়। রাজু অবাক চোখে প্রথমবার মায়াকে দেখে। গালে চরের তীব্র ব্যথা থাকলেও মায়াকে এক পলক দেখেই প্রথম দেখায় সে প্রেমে পড়ে যায়। শুধু রাজু নয়, পাশে থাকা রেহমানও মায়ার রূপের মায়ায় হাবুডুবু খেতে শুরু করে। মায়া রাগ করে অন্য একটা অটো নিয়ে কলেজের দিকে রওনা হলে দুই বন্ধু তার পিছু নেয়। কলেজে পৌঁছানোর পর রাজু জানতে পারে যে একই কলেজে তার বোন শিখাও পড়াশোনা করে। এটা জেনে রাজুর আনন্দ আর ধরেই না। সে ক্যাম্পাসের ভেতরে ঢুকে মায়াকে খুঁজতে শুরু করে এবং তাকে দেখতে পেয়েই মনটা খুশিতে ভরে ওঠে। ছুটির সময় হওয়া পর্যন্ত দুই বন্ধু কলেজের বাইরে অপেক্ষা করতে থাকে এবং ভাবনার জগতে মায়াকে নিয়ে নিজেদের মনের কল্পনা সাজাতে থাকে। তবে ক্লাস শেষে মায়াকে রাজুর বোন শিখার সাথে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায়। বোনের সাথে সাধারণত রাজুর না জমলেও মায়ার পাশে বোনকে দেখে সে মনে মনে বেশ স্বস্তি পায়। শিখা সেখানে রাজু ও মায়ার মধ্যে পরিচয় করিয়ে দেয়। রাজু সানন্দে তার অটোতেই তাদের দুজনকে তুলে নেয়। পথে রেহমান আবার বাড়িয়ে মায়াকে ফুল দিতে গেলে মায়ের কাছ থেকে আরও একটা চর উপহার পায়। রাতে বন্ধুরা যখন আড্ডায় বসে তখন রেহমান রবার্টকে গোপন খবর জানিয়ে বলে যে তাদের গ্রামেরই একটা মেয়েকে সে আর রাজু দুজনেই ভালোবেসে ফেলেছে। রবার্ট শোনামাত্রই বুঝে ফেলে তারা সিকিউরিটি গার্ড শ্যামবাবুর মেয়ে মায়ের কথা বলছে, কারণ পুরো এলাকায় মায়ের মতো অপরূপা মেয়ে আর দুটি নেই। তবে রবার্ট সাথে সাথেই তাদের কড়া হুঁশিয়ারি দেয়। শ্যামবাবু অত্যন্ত কঠিন ও কঠোর মেজাজের মানুষ, মেয়ের ব্যাপারে তিনি এক চুলও ছাড় দেবেন না। কিন্তু প্রেম মশগুল রেহমান এসব সতর্ক বার্তাকে কানেই নেয় না। অপরদিকে নাইট শিফটের ডিউটিতে যোগ দিতে শ্যামবাবু অফিসে পৌঁছান। সেখানে তার সহকর্মী প্রকাশ অন্যান্য সহকর্মীদের কাছে শ্যামবাবুর পারিবারিক জীবনের এক বিশেষ দিক প্রকাশ করে। শ্যামবাবু দৃঢ়ভাবে বিশ্বাস করে তার চাকরি পাওয়া থেকে শুরু করে আজও বেঁচে থাকা সবকিছুই মেয়ে মায়ার কল্যাণে। অতীতে যখন তিনি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিলেন তখন মায়ার উপস্থিত বুদ্ধি সবার জীবন বাঁচিয়েছিল।
সেই ঘটনার পর থেকেই শ্যামবাবুর জীবনের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে থাকে কেবলই তার মেয়ে মায়া। পরের দিন সকাল হতেই রাজু আর রেহমান সকাল সকাল মায়াদের বাড়ির সামনে এসে হাজির হয়। দুজন এত সকালেই চলে এসেছিল যে মায়া তখনও ঘুম থেকেই ওঠেনি। কিছুক্ষণ পর মায়া ঘুম থেকে উঠে নাইট ড্রেস পরা অবস্থাতেই উঠোনে দাঁত ব্রাশ করতে বের হলে রাজুর চোখে মনে হয় সে যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। লোকে যে বলে প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়, রাজুর অবস্থা থেকে সেটাই স্পষ্ট হয়। কারণ রাজুর চোখে মায়াকে রাজকন্যা মনে হলেও প্রেমে ব্যর্থ হওয়া রেহমানের চোখে তাকে চর মারার অপরাধী বিরক্তি ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। একটু পর শ্যামবাবু ডিউটি শেষ করে বাড়িতে ফিরলে মায়া স্বভাব সুলভ ভঙ্গিতে বাবার হাতের ঘড়িটা খুলে নিজের হাতে পরে নেয়। দূর থেকে রাজু ও রেহমান বাবা মেয়ের এই স্বর্গীয় ভালোবাসার দৃশ্য গভীর মনোযোগ দিয়ে দেখে। এরপর শ্যামবাবু মায়াকে নিয়ে চার্চে যায়। রাজু এবং রেহমানও পিছু পিছু চার্চে পৌঁছায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রবার্ট। শ্যামবাবুর ঠিক সামনেই রাজুকে এভাবে ঘুরঘুর করতে দেখে রবার্ট মনে মনে বেশ আতঙ্কিত হয়ে পড়ে। কারণ শ্যামবাবু বাইরে থেকে যতটা সরল মনে হয়, ভেতরে ভেতরে তিনি অত্যন্ত জটিল একজন মানুষ। পরবর্তীতে রবার্ট আবারও রাজুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজুর ধারণা মায়ের বাবা তো অত্যন্ত হাসি খুশি ও মিশুক স্বভাবের মানুষ, কারণ সে সবসময় তাকে মেয়ের প্রতি স্নেহশীল হিসাবে দেখেছে। রবার্ট তাকে সাবধান করার পাশাপাশি এটাও মনে করিয়ে দেয় যে মায়া কখনোই রাজুর মতো ছেলের প্রেমের প্রস্তাব গ্রহণ করবে না। পরের দিন মায়াদের কলেজ মাঠে রাজুরা কলেজের ছাত্রদের সাথে একটা প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়। খেলার মাঝপথে আউট হওয়া নিয়ে প্রতিপক্ষ দল চিটিং শুরু করলে দুপক্ষের মাঝে তুমুল মারামারি বেঁধে যায়। ঝগড়া থামাতে মায়া ও শিখা মাঠে ছুটে আসে। উত্তেজনার বশে মায়া যখন রাজুকে থামাতে হাত বাড়ায়, তখন কোনো কিছু না বুঝে রাজু সজোরে মায়াকেই একটা চর মেরে বসে। মুহূর্তের মধ্যে রাজু ভুল বুঝে সে বুঝতে পারে যে সে কি মারাত্মক একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মায়া চরম অপমানিত ও রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। রাজু তার রাগ ভাঙাতে নানাভাবে দুঃখ প্রকাশ ও সরি বলার চেষ্টা করে, কিন্তু মায়ার রাগ কমার কোনো লক্ষণই দেখা যায় না। কলেজ শেষে মায়া বাধ্য হয়ে রাজুর অটোতেই ওঠে, কিন্তু তার চোখ মুখ থাকে থমথমে। রাজু চকলেট দিয়ে বাচ্চাদের মতো রাগ ভাঙাতে গেলে মায়া তাতে একদমই পাত্তা দেয় না। এবার রাজু অন্য একটা পরিকল্পনা করে। সে অটো ঘুরিয়ে মায়াকে এমন এক নির্জন জায়গায় নিয়ে যায় যেখানে সাধারণত লোকজন দেখা যায় না। চারপাশে কাউকে না দেখে এবং রাজুকে শার্টের বোতাম খুলতে দেখে মায়া রীতিমতো ভয় পেয়ে যায়। না জানি সে কি করে বসে, কিন্তু রাজু মায়াকে চমকে দিয়ে রাস্তার পাশের এক পুকুরে নেমে অনেকগুলো সতেজ পদ্ম ফুল তুলে এনে মায়ের হাতে তুলে দেয় এবং আবার বিনীতভাবে ক্ষমা চায়। রাজুর এই নিষ্পাপ ও রোমান্টিক কাণ্ড দেখে মায়ের মন গলে যায়, যদিও মুখে সে সরি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তবে গাড়ি থেকে নামার আগে মায়ের কানে কানে ফিসফিস করে বলে যায় যে এই সুন্দর জায়গাটি তার বেশ পছন্দ হয়েছে। রাজুর মনে আনন্দ নেচে ওঠে এবং তারা কিছুক্ষণ মিষ্টি আড্ডায় মেতে থাকে। সেদিন সন্ধ্যায় শ্যামবাবুকে তার এক সহকর্মী মেয়ের বিয়ের নিমন্ত্রণ জানাতে এসে জানায় যে ছেলে তার সাথেই একই সংস্থায় চাকরি করে। এই সাধারণ প্রস্তাবটি শ্যামবাবুর পছন্দ হয় না। তার দৃষ্টিভঙ্গি হলো নিজের মেয়েকে কোনো সাধারণ স্তরের পাত্রের হাতে না দিয়ে উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন কোনো ছেলের হাতে বিয়ে দেওয়া উচিত। ঠিক তখনই মায়া বাড়িতে ফেরে। সাধারণত বিকেল 5টায় কলেজ থেকে ফিরলেও আজ বাড়ি ফিরতে রাত 7টা বেজে গেছে। শ্যামবাবু গম্ভীরভাবে কারণ জানতে চাইলে মায়া একটা ছোট্ট মিথ্যা বলে যে কলেজের কাজে দেরি হয়েছে। ঘরে ঢুকেই সে নিয়ম মেনে বাবার ঘড়িটি আবার তার হাতে পরিয়ে দেয়। ঘড়ি পরানোর ফাঁকে শ্যামবাবু মায়াকে জানায় যে তার দাদি তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে, তাই তাকে দাদির বাড়ি ঘুরে আসতে হবে। মায়াও বাবার কথায় সানন্দে সম্মতি জানায়। পরের দিন সকালে রাজু অটো বাদ দিয়ে ট্রেনে চড়ে বসে। বোন শিখাকে কলেজে পৌঁছে দেওয়ার বাহানা করলেও তার মূল উদ্দেশ্য ছিল মায়াকে একটু দেখা। ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তেও মায়া না আসায় রাজু হতাশ হয়ে ট্রেন থেকে নেমে যেতে উদ্যত হয়। ঠিক তখনই মায়াকে হন্তদন্ত হয়ে ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখে রাজু হাত বাড়িয়ে তাকে চলন্ত ট্রেনে তুলে দেয়। ট্রেনে ওঠার পর শিখা রাজুকে বলে গতকালের আচরণের জন্য মায়ের কাছে মাফ চাইতে। যদিও দুজনের মধ্যে আগেই ঝামেলা মিটে গিয়েছিল, তবুও রাজু বোনের সামনে কিছুটা নাটক করে, যা মায়াও বেশ উপভোগ করে। পরের স্টেশনে সেই বকবকানি লক্ষ্মী এসে ট্রেনে ওঠে। রাজুকে দেখেই সে আনন্দিত হয়ে তার গা ঘেঁষে বসে পুরো পথ বকবক করতে থাকে। লোকের এই ঘনিষ্ঠতা এবং রাজুর তার সহ্য করা মায়ার একেবারেই ভালো লাগে না। মায়ার ভেতরের এই হিংসা বা অভিমানে স্পষ্ট করে দেয় যে সেও মনে মনে রাজুকে পছন্দ করতে শুরু করেছে বা ভালোবাসতেও শুরু করেছে। ট্রেন থেকে নামার পর রাজু একটা আকর্ষণীয় অফার দেয়। যেহেতু আজ তাদের কোনো ক্লাস নেই, সে সবাইকে নিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা দেখার প্রস্তাব দেয়। মায়া প্রথমে সিনেমা দেখতে অনিচ্ছা প্রকাশ করলেও রাজু ডায়লগ মারে, যে জিনিসটা কখনো ট্রাই করনি সেটা ভালোবাসবে কিভাবে। রাজুর এই কথায় মায়া রাজি হয়ে যায়। রাজু সিনেমা হলের 3টি সিটের মাঝখানে গিয়ে বসে, যাতে তার দুই পাশে মায়া ও শিখা বসতে পারে। রাজু পর্দায় সিনেমা উপভোগ করতে ব্যস্ত থাকলেও মায়ার দৃষ্টি আটকে থাকে কেবল রাজুর হাসি মাখা মুখের দিকে। মুভি শেষে রাজু মিষ্টি করে মায়াকে বিদায় জানায়, যা মায়ার মনে দোলা দেয়। রাতে রাজু বন্ধুদের কাছে আজকের সব মধুর মুহূর্তের গল্প শোনায়।
পরের দিন রাজু আবার স্টেশনে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। মায়া ট্রেনে উঠতেই রাজু খুশি হয়, কিন্তু মায়া শুরুতেই শিখার খোঁজ করে। রাজু জানায় শিখার সর্দি হওয়ায় সে আজ কলেজে আসেনি। মায়া তখন সুযোগ পেয়ে লক্ষ্মীর প্রসঙ্গ তুলে খোঁচা মেরে বলে, লক্ষ্মীকে বিয়ে করলে তুমি তো বেশ খুশি হবে, তাই না? রাজু রসিকতা করে হ্যাঁ বলতেই মায়া রাগে মুখ ঘুরিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তেই লক্ষ্মী একই বগিতে উঠে পড়ে। রাজু লক্ষ্মীকে দেখেই মায়ার হাত ধরে এক বগি থেকে অন্য বগিতে পালিয়ে যায়, যা দেখে মায়া বুঝতে পারে যে রাজু আসলে লক্ষ্মীকে এড়িয়ে চলতেই ভালোবাসে। এরপর রাজু মায়াকে নিয়ে ক্লাসের বদলে মুভি থিয়েটারে চলে যায়। হলে রাজুর পাশের সিটে অন্য একটা মেয়ে এসে বসলে মায়া হিংসা করে সাথে সাথেই সিট বদলে ফেলে এবং পুরোটা সময় সিনেমার দিকে না তাকিয়ে কেবল রাজুকে দেখতে থাকে। সারাদিন তারা শহরের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়। মায়া কেনাকাটা করে, সে একজোড়া ঝুমকা কেনে। ঘোরার ফাঁকে রাজু হঠাৎ প্রশ্ন করে বসে, আমার কি কোনো কিছু তোমার মন ছুঁয়েছে যার জন্য এভাবে আমার সাথে সময় কাটাচ্ছ? মায়া রহস্যময় হাসি দিয়ে উত্তরটি এড়িয়ে যায়। রাতে ট্রেনে বাড়ি ফেরার পথে মায়া রাজুকে তার পড়াশোনা আবার শুরু করার পরামর্শ দিলে রাজু জানায় সে একজন সাধারণ অটো চালক হিসেবেই সুখী। রাজুর এই সহজ সরল মানসিকতা মায়াকে আরো মুক্ত করে। ট্রেন থেকে নামার সময় মায়া অবশেষে রাজুর প্রশ্নের উত্তর দিয়ে বলে, তোমার অনেক কিছুই আমার ভীষণ পছন্দ, তবে সেটা কি তা আজ বলবো না। মায়ের মুখ থেকে এমন রোমান্টিক কথা শুনে রাজুর মন খুশিতে নেচে ওঠে। অন্যদিকে মায়া ঘরে না ফেরায় শ্যামবাবু চিন্তায় ওর আগে অস্থির হয়ে পড়েছিল। ডিউটিতে যাওয়ার সময় পেরিয়ে গেল, মায়ার দেখা নেই। একটু পর মায়া ঘরে ফিরলে শ্যামবাবু রাগ চেপে রেখে স্বাভাবিকভাবে কথা বলে। মায়া বাবার হাতে ঘড়ি পরিয়ে দিয়ে জানায় সে কেনাকাটা করতে গিয়ে আটকে পড়েছিল। পরপর 2 দিন মেয়ের এই দেরি করে ফেরাকে কেন্দ্র করে শ্যামবাবুর মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। পরের দিন রাজু রাস্তার মোড়ে মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আজ মায়াকে অন্য দিনের চেয়ে অনেক বেশি রূপসী লাগছিল। প্রথম প্রেমে পড়লে মেয়েরা যেভাবে নিজেদের সাজিয়ে তোলে ঠিক সেভাবে মায়াকে দেখে রাজু যেন মন্ত্রমুগ্ধের মতো এক পলক তাকিয়েই থাকে। অটোতে আজ অন্য কাউকে না তুলে একাই মায়াকে কলেজে নিয়ে যায় এবং পথে তার রূপের প্রশংসা করে। মায়া তখন মৃদু হেসে রহস্য উন্মোচন করে বলে, আজ আমার জন্মদিন, তাই এত সুন্দর করে সেজেছি। জন্মদিনের কথা শুনে রাজু মায়াকে থামিয়ে রেখে ছুটে গিয়ে দোকান থেকে এক প্যাকেট লাল টিপ কিনে আনে এবং উপহার হিসেবে মায়ের হাতে দেয়। মায়া ভাবতেই পারেনি যে তার জন্মদিনে এমন একটা অদ্ভুত কিন্তু মিষ্টি উপহার পাবে। রাজু তাকে বলে, কপালে এই টিপ পড়লে তোমাকে আরো অপরূপা লাগবে। এমন মিষ্টি প্রশংসায় মায়ের মন ভরে যায়। সেদিন কলেজে ছিল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মায়া নাচ পরিবেশন করবে। সে রাজুকে সন্ধ্যায় অবশ্যই আসার আমন্ত্রণ জানায়। সন্ধ্যা হতেই রাজু বন্ধুদের নিয়ে একদম সামনের সারিতে গিয়ে বসে এবং উদগ্রীব হয়ে অপেক্ষা করতেই থাকে। স্টেজে উঠে মায়ের চোখও প্রথমে রাজুকেই খোঁজে। রাজুকে দেখতে পেয়েই সে তার দুর্দান্ত নাচ শুরু করে দেয়। মায়ের এমন মনোমুগ্ধকর নাচ দেখে রাজু আবার নতুন করে তার প্রেমে পড়ে যায়। অনুষ্ঠান শেষে রাজু একটা লাল গোলাপ নিয়ে মায়ার সাথে দেখা করতে যায় এবং তার পারফরমেন্সের প্রশংসা জানায়। মায়া জানায় জীবনের প্রথমবার সে মঞ্চে নাচ পরিবেশন করেছে, তাই খুব ভয় ছিল যে রাজুর পছন্দ হবে কিনা। এরপর সেই রাতে মায়া রাজুকে আবার সেই শান্ত নির্জন পুকুর পাড়ে নিয়ে যেতে অনুরোধ করে। রাতের অন্ধকারে জোনাকি পোকার আলোয় চারিদিক মায়াবী হয়ে উঠলে মায়াও উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সে রাজুর কাছে আবার পদ্মফুলের আবদার করে। রাজু পুকুর থেকে ফুল তুলে অটোর কাছে ফিরে আসতেই তাজ্জব বনে যায়। মায়া অটোর ভেতরে আসনে ছোট্ট একটা বার্থডে কেক সাজিয়ে বসে আছে। ঘড়িতে রাত 12টা বাজার অর্থ হলো মায়ের জন্মদিনে ঠিক পরপরই রাজুর জন্মদিন শুরু হয়েছে। রাজু কল্পনা করতে পারেনি যে মায়া তাকে এভাবে একটা বিশেষ সারপ্রাইজ দেবে। সে অবাক হয়ে জানতে চায়, তুমি কিভাবে জানলে আজ আমার বার্থডে? মায়া হেসে অটোর কাছে ঝুলানো রাজুর জন্ম সনদটি দেখিয়ে দেয়, যা রাজু নিজেই লাগিয়ে রেখেছিল। ঠিক 12টা 1 মিনিটে মায়া রাজুকে নিয়ে কেক কাটে এবং নিজ হাতে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। রাজু লজ্জায় ইতস্তত করলে মায়া নিজেই তার হাত ধরে কেকটি মুখে তুলে দেয়। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘের গর্জন ও বিজলি চমকালে তারা দুজনের একদম কাছাকাছি চলে আসে এবং হৃদয়ের টানে প্রথমবার পরস্পরকে স্পর্শ করে। আর অন্যদিকে মায়ের বাবা শ্যামবাবু তখন দুশ্চিন্তার সাগরে ভাসছিলেন। গভীর রাত পেরিয়ে গেলেও মায়া ঘরে ফেরেনি, যার ফলে তিনি ঘাতে ঘড়ি না পরেই ডিউটিতে বের হতে বাধ্য হয়েছেন। ফাঁকা হাতের দিকে তাকিয়ে তার বারবার মায়ের কথাই মনে হচ্ছিল। ডিউটি করার সময় রাস্তার এক কম বয়সী প্রেমিক প্রেমিকাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে শ্যামবাবুর টেনশন আরো বেড়ে যায়। না জানি তার মেয়ে কার সাথে কি অবস্থায় আছে এখন। ঠিক সেই মুহূর্তে রাজুর পাশে দাঁড়িয়ে থাকা মায়ের হাতের থেকে বাবার ঘড়িটি দুর্ঘটনাবশত ছিঁড়ে নিচে পড়ে যায়। ঘড়ি ভাঙার সাথে সাথে মায়া মারাত্মক বিচলিত হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে রাজুকে বলে তাকে বাড়ি পৌঁছে দিতে হবে। অফিসে শ্যামবাবুকে ব্যাকুল দেখে সহকর্মী প্রকাশ জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? শ্যামবাবু চিন্তিত কণ্ঠে জানায়, মেয়ে ইদানিং প্রতিদিন দেরি করে ফিরছে, আজও তার কোনো খবর নেই। প্রকাশ তাকে আশ্বস্ত করে বিষয়টি সহজভাবে দেখতে বলে যে হয়তো বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু শ্যামবাবুর মনের ভেতর রাগ ও সংশয় জট পাকাতে থাকে। দেখেন গাইস, মা বাবার দুশ্চিন্তা কিন্তু সঠিক হয়। যাই হোক, এমন সময় রাস্তার এক নেশাগ্রস্ত লোক তাকে অহেতুক উত্ত্যক্ত করতে আসলে
জমা রাখার আগের চোট শ্যামবাবু তার উপরেই ঝাড়ে। এদিকে মায়াকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর রাজু বিরহে ছটফট করতে থাকে, কারণ কাল থেকে মায়াদের কলেজ ছুটি। দেখা না হলে আমি বাঁচবো কিভাবে? এই আবেগঘন কথা বলে রাজু মায়াকে জড়িয়ে ধরতে গেলে মায়া তাকে থামিয়ে সজোরে এক চড় মারে এবং সাফ জানিয়ে দেয় তার সাথে যেন আর কখনো দেখা করার চেষ্টা না করা হয়। মায়ার এমন আকস্মিক পরিবর্তনে রাজুর বুক ভেঙে যায়। পরের দিন রাজু বন্ধুদের কাছে মনের কষ্ট সব খুলে বলে। কিভাবে মায়া তাকে নির্জন জায়গায় নিয়ে গেল, সারপ্রাইজ দিল, কাছে আসলো, সব শুনে বন্ধুরা তো অবাক। তারা ধরে নেয় ভেতরে হয়তো গভীর কিছু ঘটেছে। কিন্তু রাজু কান্নাকাটি করে আসল ঘটনা জানায় যে মায়া তাকে চিরতরে যোগাযোগ বন্ধ করতে বলেছে। বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়, বলে যে মেয়েদের রাগ এমনই হয়, সামনাসামনি দেখা করলে সব ঠিক হয়ে যাবে। রাজু আর দেরি না করে বন্ধুকে নিয়ে মায়াদের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু সকাল থেকে রাত গড়ালেও মায়ার দেখা মেলে না। কিছুক্ষণ পর রবার্ট ফোন করে রাজুকে জানিয়ে দেয় মায়া তার দাদির বাড়িতে ঘুরতে চলে গেছে, তাই বসে থেকে লাভ নেই। মায়াকে না পেয়ে রাজু যখন দেবদাসের মতো ঘুরছিল, তখন রেহমান বন্ধুদের কাছে গিয়ে সুযোগ নেওয়ার কথা ভাবে। বন্ধুদের মধ্যে রেহমানের মতো কিছু স্বার্থপর বন্ধু তো থাকবে, যারা বন্ধুর বিপদে প্রেমিকাকে ভাগিয়ে নেওয়ার সুযোগ খোঁজে। তবে রেহমানই শেষ পর্যন্ত মায়ের দাদির বাড়ির ঠিকানা খুঁজে বের করে রাজুকে সেখানে নিয়ে যায়। বাড়ি পৌঁছে রেহমান রাজুকে আগেই সতর্ক করে দেয় যে মায়ের দাদি কিন্তু বেশ কড়া মেজাজের, লাঠির বাড়ি খেতে না চাইলে সাবধানে থাকতে হবে। অবশেষে 2 দিন পর মায়াকে এক পলক দেখে রাজুর প্রাণ ফিরে আসে। রাজু কথা বলতে চাইলে রেহমান তাকে থামিয়ে দিয়ে দাদি ঘরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে। দাদির চোখের আড়াল হতেই রাজু মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মায়া রাজুকে দেখা মাত্রই তার হাত ধরে প্রায় টেনে হিচড়ে এক নির্জন করে নিয়ে যায়। বন্ধুরা ভাবছিল হয়তো ভেতরে এবার প্রেম জমবে, কিন্তু মায়া ভেতরে গিয়ে প্রচন্ড রাগে রাজুকে প্রশ্ন করে কেন সে বারণ করা সত্ত্বেও এখানে এসেছে। রাজু করুণ সুরে উত্তর দেয় সে মায়াকে ছাড়া বাঁচতে পারছে না। তখন মায়া তাদের দুজনের বাস্তবতার ফারাক তুলে ধরে কড়া ভাষায় বলে, আমাদের ধর্ম আলাদা। তুমি একজন সামান্য অটো ড্রাইভার আর আমি ইঞ্জিনিয়ারিং পড়ার প্রস্তুতি নিচ্ছি। একজন সাধারণ অটোওয়ালাকে বিয়ে করে আমি আমার বাবার মান সম্মান ডুবাতে পারবো না। রাজু যখন রাতের সেই রোমান্টিক মুহূর্ত ও কিসের কথা মনে করিয়ে দেয়, মায়া স্পষ্ট বলে দেয় যে ওটা ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বাবা তাকে অনেক কষ্টে বড় করেছেন, তাকে অন্ধের মতো বিশ্বাস করেন। সে কোনোভাবেই বাবার সেই বিশ্বাস ভাঙতে পারবে না। তার জীবনে বাবা, পড়াশোনা আর চার্চ ছাড়া অন্য কিছুর স্থান নেই। তাই রাজু যেন ভুলেও আর কখনো তার সামনে না আসে। রাজুর বুকটা আবার হাজার টুকরো হয়ে যায়। সে ভগ্ন হৃদয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। দিন যায়। এক রাতে অটো চালানোর সময় রেখা নামের এক যুবতী রাজুর গাড়িতে ওঠে। সে ফোনে তার প্রেমিকের সাথে আবেগঘন কথা বলছিল, যা শুনে রাজুর ভাঙা মন আরো কেঁদে ওঠে। কিন্তু পরের দিন সকালে ঘটে এক বিপত্তি। ধর্ষণের অভিযোগ এনে পুলিশ হঠাৎ রাজুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাজু হতভম্ব হয়ে পড়ে। থানার সাব ইন্সপেক্টর বা এসআই তাকে জানায় গত রাতে যে মেয়েটি তার অটোতে উঠেছিল সেই রেখাই নাকি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। পুলিশ রাজুর কোনো কথা না শুনে তাকে হাজতে পুরে নির্মমভাবে মারধর করতে থাকে। অন্যদিকে মায়ার দাদির বাড়িতে দাদি যখন টিভি সংবাদ দেখতে যায়, মায়া তখন সিনেমা দেখতে বায়না করে। টিভি দেখতে দেখতে দাদি মায়াকে তার নিজের অতীতের ভালোবাসার গল্প শোনায়। মায়ার দাদা ছিলেন একজন সাধারণ কুলি, তবুও দাদি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন। ঠিক যেমন একজন সাধারণ সিকিউরিটি গার্ড হয়েও মায়ার বাবা মায়াকে ভালোবেসে আগলে রেখেছেন। দাদির এই কথাগুলো মায়ার ভেতরের ঘুমন্ত বিবেককে নাড়া দেয়। এদিকে রাজুকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বুঝতে পেরে রাজুর বন্ধু ও শহরের অটো চালকরা থানার সামনে এসে বিক্ষোভ মিছিল শুরু করে দেয়। সেখানে মিডিয়া ও সাংবাদিকরাও হাজির হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত দেখে রেখার বাবা নিজেই এসআইকে ফোন করে জানায় যে রেখা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছিল এবং রাজুকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। বাধ্য হয়ে এসআই রাজুকে সসম্মানে মুক্তি দেয়। টিভিতে এই সংবাদটি দেখার পর মায়াও বুঝতে পারে রাজুর সাথে কতটা অন্যায় হয়েছে। মারধরে অসুস্থ রাজুকে বাড়িতে নিয়ে আসার পর লক্ষ্মী মমতা নিয়ে তার ক্ষতে মলম লাগিয়ে দেয়। বন্ধুরা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করার সিদ্ধান্ত নিলেও রাজুর বাবা তাতে সায় দেয় না। তিনি বলে আজ যদি রাজুর জায়গায় অন্য কোনো মেয়ে বিপদে পড়তো তবে সমাজ আরো বড় তোলপাড় সৃষ্টি করত। কিছুক্ষণ পর মায়া সোজা রাজুর বাড়িতে এসে উপস্থিত হয়। রাজু কোনো প্রতিক্রিয়া না দেখালেও বোন শিখা বেশ অবাক হয় এবং বাড়ির সবার সাথে মায়াকে এক বিশেষ বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেয়। রাজুর পরিচ্ছন্ন ও ভালোবাসায় ভরা পরিবারটিকে দেখে মায়ার খুব ভালো লাগে। রাজুর মা নিজ হাতে রাজুকে খাইয়ে দিচ্ছেন দেখে মায়াও প্রথমবার তার প্রয়াত মায়ের অভাব অনুভব করে। খাওয়া দাওয়া শেষে রাজুর মা সরাসরি মায়াকে জিজ্ঞেস করে, তুমি কি রাজুকে সত্যি ভালোবাসো? মায়া তখন তাদের ভিন্ন ধর্মের বাধা নিয়ে সংশয় প্রকাশ করে। তখন রাজুর মা এক গোপন সত্যি প্রকাশ করে। তিনি নিজে ছিলেন একজন মুসলিম আর রাজুর বাবা হিন্দু। তারা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলেন এবং সুদীর্ঘ সংসারে ধর্ম তাদের প্রেমে কোনো দেয়াল তুলতে পারেনি। রাজুর মায়ের এই সাহসী কথাগুলো মায়ের ভেতরের সমস্ত ভয় দূর করে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা রেহমান যখন জানতে পারে রাজুর মা মুসলিম, তখন সে নতুন উদ্যমে রাজুর বোন শিখাকে পটানোর ফাঁদ ফেলে। যদিও শিখা তাকে মোটেও পাত্তা দেয় না। মায়াকে অটোতে করে পৌঁছে দিতে রাজু আবার বের হয়। পথে মায়া তার আগের আচরণের জন্য মাফ চেয়ে বলে যে মেয়েদের মাঝে মাঝে মুড সুইং হয়,
কিন্তু রাজুর গম্ভীর মুখ দেখে মায়া ফান করে বলে, কি হলো, এখন কি মন ভালো করতে আবার সেই পুকুর থেকে পদ্ম তুলে আনতে হবে নাকি? মায়ের এই মিষ্টি কথায় রাজুর মনের জমে থাকা সব রাগ বরফের মতো গলে যায়। বাড়ি পৌঁছে মায়া রসিকতা করে আবার জিজ্ঞেস করে, লক্ষ্মী কি সত্যিই আমার চেয়ে বেশি সুন্দরী? রাজু দুষ্টুমি করে বলে, হ্যাঁ 100 বার। রাজুর মুখে এ কথা শুনে মায়া প্রথমে গালে আলতো এক চর বসায়, আর পর মুহূর্তে অনুরাগে রাজুর গালে এক মিষ্টি চুমু খেয়ে চলে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে খুব শীঘ্রই তাদের সম্পর্কের কথা বাবাকে জানাবে। রাজুর মন আবার আনন্দে মেতে ওঠে। কয়েকদিন পর শিখার বিয়ে ঠিক হয়। মায়া তার বাবার কাছ থেকে বাগদান অনুষ্ঠানে যাওয়ার অনুমতি চাইলে শ্যামবাবু মেয়েকে না করতে পারে না। তিনি নিজেই বাইকে করে মায়াকে রাজুদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। অনুষ্ঠানে শিখার এঙ্গেজমেন্ট হলেও রাজু আর মায়া নিজেদের মধ্যেই হারিয়েছিল। বাগদান শেষে রেহমান কান্নাকাটি করে রাজুকে একপাশে রেখে নিয়ে বলে, তোর মা যে মুসলিম সেটা জানার পর থেকেই আমি শিখাকে মনে মনে স্ত্রী মেনে নিয়েছিলাম, আর তোরা কিনা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিস। রাজু রেহমানের কথাকে হেসেই উড়িয়ে দেয়। এরই মাঝে মায়াদের কলেজের ফল প্রকাশ করা হলে মায়া প্রথম হয়ে গোল্ড মেডেল পায়। মেডেল দেখে শ্যামবাবু গর্বিত হলেও বন্ধুর কাছে নিজের দুশ্চিন্তার কথা বলে। মেয়ে যত উপরে উঠছে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও বাড়ছে। বন্ধু তাকে আশ্বস্ত করে। অবশেষে শিখার বিয়ের দিন হাজির হয়। লক্ষ্মী খুব সুন্দর সাজগোজ করলেও রাজুর চোখ আটকে থাকে মায়ের উপরে, কারণ মায়াকে আজ অপ্সরার মতো লাগছে। মায়াও রাজুর কাছে এসে লক্ষ্মীর সাথে নিজের রূপের তুলনা করে রাজুকে খেপাতে থাকে। আনন্দঘন পরিবেশে শিখার বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ে বাড়িতে আবার রেহমান এক বোরকা পরা মেয়ের প্রেমে পড়ে, কিন্তু তার নাম শুনেই ভয় পালিয়ে যায়। তবে সে এবার লক্ষ্মীকেও পটানোর চেষ্টা শুরু করে, যদিও লক্ষ্মী তাকে পাত্তা দেয় না। অনুষ্ঠানের ফাঁকে মায়া রাজুর মাকে শ্রদ্ধার সাথে নামাজ পড়তে দেখে অনুভব করে যে সত্য ধর্মের চেয়ে বড় ধর্ম কিছু নেই। বিয়ের পরের দিন মায়া তার বাবার অনুমতি নিয়ে রাজুর পরিবারের সাথে মন্দিরে যায়। সেখান থেকে মসজিদে এবং শেষে চার্চে প্রার্থনায় অংশ নেয়। তাদের এই ধর্মীয় সম্প্রীতি দেখে রেহমান মন্তব্য করে, রাজুর পরিবার যেন এক অসাম্প্রদায়িক মানব ধর্মের প্রতীক। এরপর রাজু মায়াকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যায় এবং দুজনে একান্ত বেশ কিছু রোমান্টিক সময় কাটায়। সেদিন রাতে মায়া বাড়ি ফিরে বাবাকে তাদের সম্পর্কের কথা বলতে চাইলে শ্যামবাবু বলে তারও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মায়া আগে বাবার কথা শুনতে চাইলে শ্যামবাবু বরুণ নামে এক সুপ্রতিষ্ঠিত ছেলের ছবি মায়ার সামনে তুলে ধরে। ছেলেটি তার বন্ধুর সন্তান, রেলওয়েতে সরকারি চাকরি করে এবং প্রতি মাসে 90,000 টাকা বেতন পায়। তিনি বরুণের সাথেই মায়ার বিয়ে ঠিক করেছেন বলে জানান। ঠিক তখনই মায়া সাহস করে রাজুর কথা বাবাকে জানিয়ে দেয়। শ্যামবাবু ভেতরে ভীষণ রেগে গেলেও নিজেকে সামলে নিয়ে রাজুর পরিচয় জানতে চায়। মায়া বিন্দুমাত্র গোপন না করে সব সত্যি বলে দেয়। রাজু তার বান্ধবী শিখার ভাই। সে একজন সাধারণ অটো চালক। সে মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। তার বাবা একজন কৃষক, কিন্তু রাজুর মনটা আকাশের মতো উদার এবং খাঁটি। সব শুনে শ্যামবাবু শান্ত সুরে বলে, রাজু তোমার যোগ্য নয় মায়া। বরুণের সাথেই তুমি রাজরানীর মতো সুখে থাকবে। কিন্তু মায়া বাবাকে বোঝায়, রাজু আসার পর থেকেই তার পড়াশোনা আরো ভালো হয়েছে। রাজু তাকে ঠিক তার বাবার মতোই নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু গাইস, সত্যিকারের জীবনে কিন্তু কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। অন্তত আমার মতে 99% মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না, শুধুমাত্র পিতামাতা বা আপনজন ছাড়া। মুহূর্ত সুন্দর করার জন্য অনেকে অনেক কথা দেয়, অনেক প্রতিশ্রুতি দেয়, তবে সেগুলো পরে মনেও হয়তো থাকে না। সো গাইস, বি কেয়ারফুল। যাই হোক গাইস, এদিকে মায়া আকুতি জানিয়ে তার বাবাকে বলে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি যেন অন্তত একবার রাজুর সাথে দেখা করে। বাবার দেওয়া যে কোনো সিদ্ধান্ত সে মেনে নেবে বলেও কথা দেয়। শ্যামবাবু মেয়ের অনুরোধে রাজুর সাথে দেখা করতে রাজি হন। পরের দিন মায়া রাজুকে সেই নির্জন পুকুর পাড়ে ডেকে এনে জড়িয়ে ধরে খুশির খবরটি জানায়। সে বাবাকে সব জানিয়ে দিয়েছে এবং রাজুর শিক্ষাগত যোগ্যতা বা চাকরি নিয়ে তার বাবার কোনো আপত্তি নেই। আজকেই বাবা রাজুর সাথে দেখা করতে চায়। কিন্তু রাজুর আচরণে হঠাৎ চরম পরিবর্তন দেখা যায়। সে সাফ জানিয়ে দেয় সে মায়ের বাবার সাথে দেখা করতে যাবে না। তার মতো সাধারণ ছেলের কোনো যোগ্যতা নেই শ্যামবাবুর মুখোমুখি হওয়ার। রাজু আরো বলে মায়ের বাবা রাজি না হলে মায়াও বিয়ে করবে না, তাই এমন অনিশ্চিত প্রেমকে সে আর বয়ে বেড়াতে চায় না। সে মায়াকে এড়িয়ে গিয়ে লক্ষ্মীর কথা তোলে এবং বলে লক্ষ্মীকে বিয়ে করলেই সে বেশি শান্তিতে থাকবে। সে কটাক্ষ করে বলে সামান্য এক সিকিউরিটি গার্ডের এত অহংকার সাজে না। রাজুর মুখে বাবার নামে এমন অপমানজনক কথা শুনে মায়া আর নিজেকে ধরে রাখতে না পেরে রাজুর গালে কষে চড় মারে এবং চিৎকার করে বলে, তোমাকে ভালোবাসাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মায়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি যেখানে খুশি বিয়ে দাও, আমি কোনো প্রশ্ন করব না। মায়ের এই কান্নার সময় শ্যামবাবুর মুখের অস্বাভাবিক অভিব্যক্তি দেখে বোঝা যায় যে পর্দার নেপথ্যে অন্য কোনো বড় সত্য লুকিয়ে আছে। গল্প এবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। মায়া রাজুর সাথে দেখা করার ঠিক আগেই শ্যামবাবু নিজে গোপনে রাজুর সাথে দেখা করতে এসেছিলেন। তিনি রাজুকে অটোতে বসে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তুমি আমার মেয়ের যোগ্য নও। মায়ার সুখ কিসে আছে তা একজন বাবা হিসাবে আমি সবচেয়ে ভালো জানি। শ্যামবাবুর কথা শুনে রাজু বাকরুদ্ধ হয়ে পড়েছিল। মানসিক আঘাতে অসাবধানতাবশত রাজুর হাত কেটে রক্ত বের হতে থাকলে শ্যামবাবু নিজের পকেট থেকে রুমাল বের করে রাজুর ক্ষত বেঁধে দেয়। যাওয়ার সময় শ্যামবাবু হুঁশিয়ারি দিয়ে যায়। মেয়ের সামনে তিনি এতদিন হাসি খুশি রূপ দেখালেও রাজু যেন তাকে রাগী রূপ দেখাতে বাধ্য না করে।
কিন্তু শ্যামবাবু চলে যাওয়ার সময় রাজু দেখতে পায় যে রুমাল দিয়ে তার রক্ত মোছানো হয়েছিল সেই রুমাল মায়া নিজের হাতে লিখে রেখেছিল, আই লাভ ইউ বাবা। রাজু রক্ত মাখা সেই রুমালটি শ্যামবাবুর হাতে ফেরত দিয়ে নীরব আত্মত্যাগ স্বীকার করে নেয়। শ্যামবাবু নীরবে রুমালটি পকেটে পুরে নিয়ে চলে যায়। এতক্ষণে দর্শক বুঝতে পারে কেন রাজু মায়াকে রক্ষা করতে এবং বাবা মেয়ের সম্পর্ক বাঁচাতে অহেতুক খারাপ ব্যবহারের নাটক করেছিল। সন্ধ্যায় রাজু বন্ধুদের কাছে এই নির্মম সত্যটি প্রকাশ করলে বন্ধুরা শ্যামবাবুর আসল রূপ মায়াকে দেখানোর পরামর্শ দেয়, কিন্তু রাজু না করে। সে বলে একজন বাবার জায়গায় দাঁড়িয়ে শ্যামবাবুর কঠোরতা একেবারে যুক্ত। তিনি রাত জেগে পরিবারকে নিরাপদে রাখতে কড়া ডিউটি করেন। তিনি পরিবারকে রক্ষা করতে এমন কঠোর রূপ ধরবেন, এটাই স্বাভাবিক। রাজু চায় না তার ভালোবাসার জন্য মায়ের সাথে তার বাবার এত বছরের গভীর ভালোবাসার কোনো ফাটল ধরুক। বিষয়টা অনেক ভালো লাগলো। এদিকে শ্যামবাবু তড়িঘড়ি করে মায়ার বাগদানের প্রস্তুতি শুরু করে। ওদিকে রাজু ও মায়া দুজনেই বিরহ এবং স্মৃতিতে দগ্ধ হতে থাকে। বাগদানের দিন শ্যামবাবুর মনে ভয় কাজ করছিল। রাজু যদি এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে। তিনি স্ত্রীকে সজাগ থাকতে বললে স্ত্রী শান্তভাবে বলে, রাজু যদি আসার হতো তবে আগেই আসতো। আমি জানি তুমি মেয়ের ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছ, তাই আমি চুপ আছি। স্ত্রীর এই নিঃশব্দ আস্থা শ্যামবাবুর মনকে চরম দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। এদিকে রাজুর মন খারাপ দেখে রাজুকে ঘুরতে নিয়ে যায় লক্ষ্যে। ঠিক সেই পথ দিয়ে শ্যামবাবু হেঁটে যাওয়ার সময় সেই প্রতিশোধ পরায়ণ ছেলেটি তার বন্ধুদের নিয়ে এসে শ্যামবাবুর উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করতে থাকে। রাজু তা দূর থেকে দেখতে পেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্যামবাবুকে বাঁচাতে ছুটে যায় এবং নিজে মারাত্মক আঘাত পায়। দূর থেকে সেই এসআই এসব দেখতে পেয়ে রাজু এবং শ্যামবাবু সহ সবাইকে ধরে থানায় নিয়ে যায়। পুরনো আক্রোশ থেকে এসআই রাজুর উপর আবারও নির্যাতন চালানোর সুযোগ খোঁজে। ঠিক সেই মুহূর্তে থানায় উপস্থিত হয় শ্যামবাবুর বন্ধু প্রকাশকে দেখে এসআই বলে ওঠে, আপনার মেয়ের ওপর অন্যায় করা রাজু আজও গুন্ডামি করছে। তখন প্রকাশ আসল সত্যটি প্রকাশ করে দেয়। তিনি জানায় যে সেদিন রাজুর কোনো দোষই ছিল না, দোষ ছিল তার নিজের মেয়ে রেখার। রাজুর পরিবার অত্যন্ত মহান, তারা খুবই সহজে তাদের ক্ষমা করে দিয়েছিল। এই কথা শুনে এসআই লজ্জিত হয় এবং রাজুকে ছেড়ে দেয়। ঘটনার আকস্মিকতায় শ্যামবাবু রাজুর চরিত্র সম্পর্কে নিজের ভুল বুঝতে পারে। প্রকাশ তাকে বোঝায় যে ছেলে এত অসম্মানের পরও আজ আপনার জীবন বাঁচাতে নিজের রক্ত ফেলল, সে কি মায়াকে সুখী রাখতে পারবে না? শ্যামবাবু উপলব্ধি করে যে মায়ার জন্য বরুণ নয় বরং রাজুই রাজপুত্র। তিনি রাজুর কাছে গিয়ে মায়াকে তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় মায়া হঠাৎ হন্তদন্ত হয়ে থানায় এসে রাজুর উপর চড়াও হয়। সে ধরে নেয় রাজুর জন্যই আজ তার বাবাকে মার খেতে হয়েছে এবং থানায় আসতে হয়েছে। কিন্তু শ্যামবাবু তখন মায়াকে থামিয়ে দেয় এবং নিজের করা সমস্ত অন্যায়ের কথা স্বীকার করে। তিনি জানায় কিভাবে তিনি রাজুকে হুমকি দিয়ে মায়ের জীবন থেকে সরে যেতে বাধ্য করেছিলেন। বাবার মুখে এই করুণ সত্য শুনে মায়া চমকে ওঠে। সে বুঝতে পারে রাজু তাকে কতটা গভীরভাবে ভালোবাসে, যে সে নিজে খলনায়ক হয়েও বাবা মেয়ের ভালোবাসা বজায় রাখতে চেয়েছিল। শ্যামবাবু রাজুকে আড়ালে ডেকে নিয়ে বলে, একজন বাবা হিসেবে মেয়ের সুরক্ষার কথা ভেবেই আমি সেদিন কঠোর হয়েছিলাম। আজ আমি রাজি খুশি তোমাদের বিয়ে দিতে চাই। তিনি রাজুকে অনুরোধ করে মায়াকে বুঝিয়ে শান্ত করতে। রাজু তখন মায়াকে নিয়ে থানার ভেতরে একান্তে কথা বলতে যায় এবং এসআই সহ সবাইকে বাইরে যাওয়ার অনুরোধ করে। সবাই বেরিয়ে গেলে রাজু মায়াকে সান্ত্বনা দেওয়ার আগেই মায়া কান্না ভেজা চোখে রাজুকে জড়িয়ে ধরে বলে, বাবা আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন তাই না? রাজু অবাক হয়ে জানতে চায় সে কিভাবে জানলো। মায়া জানায় রেহমান ঝুঁকি দিয়ে জানালার ফাঁক দিয়ে তাকে রাজুর আত্মত্যাগের কথা আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু মায়াও চেয়েছিল তার বাবা যেন অপরাধ বোধে না ভোগে, তাই সেই এতদিন অভিনয় করে আসছিল। দুজনের এই মিষ্টি ভালোবাসার সত্য প্রকাশের পর রাজু আবেগ আপ্লুত হয়ে মায়াকে বুকে টেনে নেয়। ঠিক সেই মুহূর্তে দরজায় আওয়াজ পেয়ে বাইরে থাকা পুলিশ ও সবাই ভেতরে ঢুকে তাদের জড়িয়ে ধরে থাকতে দেখে বেশ লজ্জা পেয়ে যায়। এসআই আনন্দে ঘোষণা করে, শুভ কাজে আর দেরি না, এই থানাতেই আজ তাদের শুভ বিবাহ সম্পন্ন হবে। থানাকেই সাজানো হয় বিয়ের মণ্ডপ হিসেবে। হাজির হয় দুই পরিবারের সদস্যরা। রেহমান ইমোশনাল হয়ে বন্ধুদের কাছে বড়াই করতে থাকে যে তার চরম গোপন খবরের ফলেই আজ রাজু মায়ার মিলন সম্ভব হলো। আর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রেহমান থানার ভেতরে আটক থাকা এক মহিলা আসামের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। মানে এটা স্বভাবই হচ্ছে ফ্লার্ট করা, এরকম থাকে কয়েকটা। থানার আলো ঝলমলে পরিবেশে রাজু ও মায়ার মালা বদলের মাধ্যমে এক মধুর শুভ পরিণতির সাথে সমাপ্তি হয় এই সিনেমাটির। একটা পুরোপূর্ণ রোমান্টিক কমেডি মুভি হিসেবে এই গল্প এবং রাজু মায়ার কেমিস্ট্রি ছিল সত্যি অনবদ্য। গাইজ, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন? এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিনেম্যাক্স ভিডিও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।